দাশুদার সঙ্গে ঢাকুরিয়া যাওয়ার পরপরই ওই একই সপ্তাহে দাদার কাছে খবর এলো আমি সিলেক্টেড মাসের কেলা ছায়াছবিতে বাসুর চরিত্রে অভিনয় করার জন্য। এর জন্যে আমাকে পরের রবিবারও ঢাকুরিয়া যেতে হবে রিহার্সালের জন্য। মা যা সাধারণত বলে থাকে, ও তো এমনিতেই খেলে বেড়ায়, এবার নাটক করতে যাবে সোনায় সোহাগা আর কি। মা বললেন। রিহার্সাল করতে করতে সবার সঙ্গে আমার আলাপ হয়ে গেল। শীতল বন্দ্যোপাধ্যায়কে আপনারা নিশ্চয়ই চেনেন। পুরনো দিনের সিনেমার কৌতুক শিল্পী হিসেবে অনেক চরিত্রে অভিনয় করেছেন তিনি। পরিচালক সুধীর মুখার্জি অত্যন্ত প্রিয় অভিনেতা ছিলেন তিনি। বাঁশের কেল্লা ছায়াছবিতে শীতল বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছিলেন একেবারে ভিন্ন চরিত্রে, একদম সিরিয়াস চরিত্রে। অভিনয় করেছিলেন একজন কবির ভূমিকায়। গ্রামীণ যুবক কবি গোপনে হাতে হাতে পোস্টারে ছড়িয়ে দিতেন গ্রামে গ্রামে কৃষক বিদ্রোহে ইন্ধন দেয়া কবিতা, সব নীল চাষের বিরুদ্ধে, ব্রিটিশ রাজের বিরুদ্ধে। সাহেবদের সৈন্যরা বিদ্রোহ দমনের সময়কালে এই কবিয়ালকেও গুলি করে মেরে দেয়। এককালের শিশির ভাদুরীর নায়িকা প্রভাদেবী কিন্তু রিহার্সালে আসেননি কোনো দিন, আর সবাই আসতো। রিহার্সালে আসেননি নিভাননী দেবীও। এরা এত অভিজ্ঞ অভিনেত্রী ছিলেন যে স্টুডিওয় গিয়ে দু একটা মনিটরের মাধ্যমে নির্ধারিত শটে নিখুঁত অভিনয় করে দিতেন। অবশ্য সহকারী পরিচালকেরা শুটিংয়ের অনেকটা আগেই বাড়ি গিয়ে বা ফ্লোরের অন্য জায়গায় বসে তাদের চরিত্রগুলোকে বুঝিয়ে দিতেন। এই ছায়াছবির 80% শুটিং হয়েছিল আউটডোরে এবং 20% ইনডোরে। 1952 সালে এই ছবি শুটিং হয়েছিল, আর 1953 সালে এটা রিলিজ হয়েছিল। এই ছবির প্রযোজক এবং পরিচালক দুটোই ছিলেন সুধীর মুখার্জি। এই ছায়াছবিটা তৈরি করার অনেক আগে 1951 সালে সত্যজিৎবাবু পথের পাঁচালী ছায়াছবি তৈরি সলতে পাকানোর কাজ আরম্ভ করে দিয়েছিলেন, শুটিংও আরম্ভ করেছিলেন, কিন্তু অর্থের অভাবেই আটকে গিয়েছিল। এভাবেই পড়েছিল পথের পাঁচালী বেশ কিছুদিন অসমাপ্ত অবস্থাতে। অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক পৃষ্ঠপোষকতায় ছবিটা রিলিজ করেছিল বাঁশের কেল্লা ছায়াছবি রিলিজ হওয়ার পরে। তারপরে অবশ্যই এই ছবি বাংলা ফিল্মের ইতিহাসে একটা বিশেষ মাইল ফলক বলেই বিবেচিত হয়। পথের পাঁচালী ছবির ব্যাপারে এসব কথা আমাকে বলেছিলেন আমার স্কুলের মাস্টারমশাই, সাউথ সুপারম্যান স্কুলের মাস্টারমশাই। তিনি আমার অভিনয় করার ছায়াছবি বাঁশের কেল্লা দেখেছিলেন পূর্ণ সিনেমাতে গিয়ে। আমার স্কুলের বাংলার মাস্টারমশাই সত্যজিৎ রায়ের বন্ধু ছিলেন। বাঁশের কেল্লা আর্থিক দিক থেকে ফ্লপ ছিল। এই ছবির প্রিন্ট ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয়নি, নষ্ট হয়ে গেছে। তিতুমিরকে পটভূমিকায় রেখে ছবিটা তৈরি হয়েছিল বলে কিনা জানি না, হয়তো তাই সুধীরদা অর্থাৎ সুধীর মুখার্জি এক্সপেরিমেন্টাল ছায়াছবির কথা আর ভাবেননি চিত্রনাট্য রচনার কথাও। সময়ের অভাবে তিনি সেই কাজ নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের কাঁধে চাপিয়ে দিয়েছিলেন এবং পর বাণিজ্য সফল ছায়াছবি করে গেছেন, দাদা ঠাকুর ছায়াছবির মতো। সুধীরদার পরিচালনায় আমার দ্বিতীয় ছায়াছবি ছিল সাবমোচন। সেই ছবিটা ছিল সুপারহিট। এই ছায়াছবিটা সম্পর্কে পরে আলোচনা করা যাবে, কারণ বাঁশের কেল্লা সম্পর্কে আরও কিছু বলার অবকাশ আছে। রিহার্সাল চলছিল, তারই মধ্যে ঠিক হলো আমাদের সবাইকে, যারা যারা অভিনয় করছি তাদের প্রত্যেককেই 1 মাসের জন্য বনগাঁ যেতে হবে। পরে জানলাম শুধু আমরা নয়, আমাদের সব অভিনেতা অভিনেত্রী এবং টেকনিশিয়ান শুদ্ধই যেতে হবে বনগাঁ। শুনে আনন্দে নেচে উঠলাম আর কি। আমার স্কুলে সেই সময় অ্যানুয়াল পরীক্ষা হতো ডিসেম্বর মাসে, রেজাল্ট বেরোতো পরের বছরের জানুয়ারি মাসে, ক্লাস আরম্ভ হতো আরও কিছু পরে। আমি যে সময় বনগাঁ গিয়েছিলাম সেই সময় যতদূর মনে আছে গরম ছিল না, বরং ঠান্ডা ছিল।
সন্ধ্যার পর বড় বড় মশার জ্বালায় চুপচাপ বসে থেকে কাজ কোনো করা যেত না, তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে সন্ধ্যের পরেই মশারির ভেতরে ঢুকে যেতাম। উঠতাম খুব ভোরে, রাতে বাথরুমে যেতে ভয় লাগতো, মেজদাকে সঙ্গে নিতাম। ভবানীপুরের কংক্রিটের রাজত্বে বাস করা ছেলে আমি। সকালবেলায় গ্রামের দৃশ্য, পাখির কুজন, নদীর ধার মনটাকে খুশিতে ভরে দিত। আমার নিজের দোষ প্রকৃতপক্ষে ছিল পাবনা জেলায়, তবে আমি জন্মেছি কলকাতায়। বাপ ঠাকুরদা থাকতেন কলকাতায়, ওকালতি করতেন, পড়াশোনা করেছেনও তারা কলকাতায়। আমি দেশে কোনো দিন যাইনি, দাদারা গিয়েছে। আমি গিয়েছিলাম সেই 1972 এপ্রিলে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে নাটকের দলে। বাংলাদেশ তখন স্বাধীন রাষ্ট্র। তারপরে অবশ্য অন্য ঘটনা ঘটেছে। যাক, সেসব কথা। আবার আসি বাঁশের কেল্লা প্রসঙ্গে। সুধীরদা মনে হয় তার বিখ্যাত সুপারহিট ছায়াছবি পাশের বাড়ি থেকে যে লাভ করেছিলেন তার একটা বড় অংশই এই বাঁশের কেল্লা ছায়াছবিতে ব্যয় করে দিয়েছেন। এত বড় একটা শুটিং ইউনিটকে বনগাঁর মতো একটা গ্রামে এতদিন বহাল তবিয়তে রেখে দেওয়া খেলার কথা নয়, অনেক টাকার ব্যাপার। আজকের এই হিন্দু হিন্দু, মুসলমান মুসলমান বিভেদের যুগে এই ছায়াছবিটা যদি দেখতে পেতেন মানুষ, তাহলে আজকের মানুষ হৃদয়ঙ্গম করতে পারতেন যে ব্রিটিশের বিরুদ্ধে শুধু হিন্দু নয়, হিন্দু মুসলিম এই দুই সম্প্রদায়ের মানুষজন কীভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। প্রকৃত ইতিহাসই এর সাক্ষী, রাজনীতি নয়। এই ছায়াছবিতে আমার দুটো গান ছিল, একটা ডুয়েট অনুদার সঙ্গে, আর একটা কোরাস। তিতুমিরের বীর গাঁথার বিবরণ ছিল এই কোরাস গানেতে। প্রথমটা আমার ভুল হয়েছিল, আমি ভেবেছিলাম আমাকেই বোধহয় গানটা গাইতে হবে। কিন্তু সলিলদা যখন আমাদের বাড়িতে এসেছিলেন গানের রিহার্সাল করতে গণনাট্য সঙ্গে, তখন তিনি বলেছিলেন, তুই এত বাচ্চা ছেলে কী করে গাইবি, অন্য একজন গাইবে, তুইও গাইবি, কিন্তু সেটা রেকর্ড হবে না। শুনে আমার খারাপ লেগেছিল। সলিলদা পরে আমাকে বুঝিয়ে দিলেন যে আমার পক্ষে ওই গানটা গাওয়া সম্ভব হবে না। আমার ডুয়েট গানটাতে একজন মহিলা গেয়েছিলেন, যার নামটা এখন আমি মনে করতে পারছি না, কিন্তু অনুপদার গলায় গেয়েছিলেন প্রদ্যোৎ নারায়ণ, এটা আমি মনে করতে পারছি। এখন গানটার প্রথম লাইনটাই আমার মনে আছে, ইছামতি নদীরে আমার। আর নিজের করা কোরাস গানটাতে গিয়েছিলাম এই দুটো লাইন, সেটা মনে আছে। তিতু মিয়া লড়েছিল ম্যাজিস্টারের সাথে, তলতামাসের কেল্লা গড়ে সরকি লাঠি হাতে, রে ভাই সরকি লাঠি হাতে, রে ভাই সরকি লাঠি হাতে। বাঁশের কেল্লা প্রসঙ্গে আরও অনেক কথা বলার আছে। সাউন্ডের ভ্যান ছাড়া সঙ্গে জেনারেটরের লরিও ছিল আমাদের শুটিং ইউনিটের সঙ্গে। সব কিছু মিলিয়ে এলাই ব্যাপার। প্রতিদিন শুটিং থাকতো না, যেদিন থাকতো না সেদিন থাকতো পিকনিকের মেজাজ। গান হতো সবাই মিলে, রিহার্সাল হতো পরবর্তী শুটিংয়ের। গানগুলোর কথা ছিল আমার পরিচিত জনের, সলিল চৌধুরী, হেমাঙ্গ বিশ্বাস, মোহিনী চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়। এসব মানুষের অধিকাংশই ছিলেন গণনাট্য সংঘের কুশীলব। আর কথাগুলো ছিল কৃষিভিত্তিক আন্দোলন, তেভাগা আন্দোলনের কথা, ব্রিটিশ রাজত্বের বিরুদ্ধে কথা। পরাধীন ভারতে হ্যাংওভার তখনও কারো যায়নি। বয়স আমার এতই অল্প ছিল, এসব বোঝার ক্ষমতা আমার ছিল না, কিন্তু ভালো লাগতো সবাই মিলে যখন গান গাইতাম সেই সব গান। সেই 7 বছর বয়সে এই গানগুলো যখন গাইতাম, সেগুলো কিন্তু বেসুরো হতো না। এখন 81 বছর বয়সে যাই গাইব বা গাইতে যাব, সেটা সবটাই বেসুরো হবে। তাই জাস্ট কথাগুলো বলছি, যেগুলো এই
গান গাওয়াটাকে উজ্জীবিত করেছিল আমার অত ছোট বয়সে। কথার মানেগুলো কিছুই জানতাম না, কিন্তু গান গাইতাম। হেই শ্যামালো ধান হো, কাস্তেটা দাও শান হো, জান কবুল আর মান কবুল, আর দেব না রক্ত দেব না ধান, মোদের প্রাণ হো। হেই শ্যামালো এরকম আরও কত গান। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায় প্রিয়া, খুলে দাও বাহুডোর। সেদিনকার অত্যন্ত হিট গান ছিল এবং দেশাত্মবোধকও ছিল একসঙ্গে। কলকাতায় ইনডোর শুটিং করার সময় দেখেছিলাম বিশাল বড় বড় সব লাইট, কিছু তার সেটের ওপরে আর কিছু চাকা দেওয়া স্ট্যান্ডের ওপরে রাখা ফ্লোরেতে। লাইটগুলো সেটের দেওয়ালের ওপরের দিকে থাকতো। ক্যামেরাম্যান দেহজি ভাই মিটার দিয়ে দেখতেন ঠিকমতো মুখে আলো পড়েছে কিনা। ফলে কতটুকু হেঁটে কোথায় যাব তারও একটা বাধ্যবাধকতা ছিল অভিনেতা অভিনেত্রীদের। এখন প্রযুক্তির কল্যাণে অনেক স্বাধীনতা পায় অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করার সময়, ডায়ালগ বলার সময়। ডাবিং এখন জলভাত হয়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এখন উত্তম দাকে নিয়ে সিনেমা হচ্ছে, ভাবা যায়? চলচ্চিত্র, নাটক, যাত্রা, সমস্ত রকমের শিল্পকলার সর্বক্ষেত্রে এখন খোল নলচে পাল্টে গেছে। গিরিশ ঘোষ, শিশির ভাদুরী, প্রমথেশ বড়ুয়া এ সময় বেঁচে থাকলে কি ভাবতেন, কি করতেন জানি না। যেতেন কি ফিল্ম ইনস্টিটিউটে বা যাদবপুর ইউনিভার্সিটিতে বা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে এসব চারু শিল্পকলার বিভিন্ন বিভাগের পাঠ নিতে? বাগমানের নাম কি তারা জানতেন না? ব্যাটেলশিপ পটেমকিন ছায়াছবির বিষয়বস্তু সম্পর্কে মধু বসু কি অবহিত ছিলেন না? সত্যি কথা বলতে গেলে নাটক ও চলচ্চিত্র জগতের এইসব পুরনো মানুষজন সেই সময় প্রচুর পড়াশোনা করতেন, কিন্তু সেই সময় সোশ্যাল মিডিয়ার মতো ঢাকঢোল ছিল না পেটানোর, ও অবকাশ ছিল না, তাই আমরা খবর রাখতাম না এসব মানুষদের জ্ঞানের পরিধি ছিল কতটা। অহিন্দ্র চৌধুরীর অভিনয় আমি দেখেছি, ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যালের সঙ্গে অভিনয় আমি করেছি। অভিনয় করেছি রবীন মজুমদার, উত্তম কুমার, সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, ছায়া দেবী, অপর্ণা দেবী, শোভা সেনের সঙ্গে। সেই সময় আজকের এই উন্নত প্রযুক্তি না থাকলেও তাদের অভিনয় গুণে তারা রঙ্গজগৎ এবং বঙ্গজগৎ দুটোকেই মাতিয়ে দিয়েছিলেন। কলকাতায় বাঁশের কেল্লা যেটুকু শুটিং হয়েছিল, সেই সময়ে অভিজ্ঞতার ভিত্তিতে শুটিং করতে করতে কয়েকটা ইংরেজি শব্দ আর তার কাজ কি আমার মুখস্থ হয়ে গিয়েছিল। যেহেতু শুটিংয়ের উদ্দেশ্যে ব্যবহৃত আলোগুলো ছিল অত্যন্ত বেশি ওয়াটের, সেগুলো শুধু মনিটর এবং টেকিংয়ের সময় জ্বালানো হতো। অন্য সময় শুধু প্রয়োজন মতো আলো জ্বালানো থাকতো সারা ফ্লোর জুড়ে। তাই পরিচালক অল লাইটস বললে বোঝাতো সেটের সমস্ত আলো জ্বেলে দেওয়া। তারপরে পরিচালক বলতেন স্টার্ট সাউন্ড। অমনি ফ্লোরের বাইরে রাখা সাউন্ডের গাড়িটা থেকে সাউন্ড ইঞ্জিনিয়ার বলে উঠতেন রানিং। সঙ্গে সঙ্গে ক্যামেরার সুইচ অন করে দিতেন একজন টেকনিশিয়ান। ছবি উঠতে শুরু করে দিত। ইতিমধ্যে একজন একটা কাঠের ওপর কিছু লেখা নিয়ে ক্যামেরার সামনে ধরতেন, যেটার নাম ক্লাপস্টিক। তারপর পরিচালক যখন বলতেন অ্যাকশান, অভিনেতা অভিনেত্রীরা অভিনয় শুরু করে দিতেন। মনিটর বলতে বোঝাতো শটটা মহড়া দিয়ে নেওয়া, আর টেকিং বলতে বোঝাচ্ছে শটটা ক্যামেরাবন্দি করা সাউন্ড সমেত বা সাউন্ড বাদ দিয়ে, যেটা মনিটরের পরে ফাইনালি করা হতো। মনিটর এবং টেকিং দুটো ক্ষেত্রেই এই শব্দগুলো ব্যবহার করা হতো। অল লাইট, স্টার্ট সাউন্ড, অ্যাকশান। টেকিংয়ের ক্ষেত্রে আরও একটু বেশি। অল লাইট, স্টার্ট সাউন্ডকে ক্যামেরা ফিল্ম চালানোর লোককে বলা হতো রানিং, সঙ্গে সঙ্গে সে ক্যামেরার ফিল্ম চালানো সুইচ অন করে দিতেন আর অভিনেতা অভিনেত্রীরা অভিনয় আরম্ভ করে দিতেন। এসব নিয়ে এত সব ভাবতে হতো না,
খালি অ্যাকশান বললেই অভিনয় আরম্ভ করে দিতাম আমরা। অভিনয়ের আগে এখন যে একজন একটা কাঠের কিছু লেখা নিয়ে ক্যামেরার সামনে ধরতেন, তাকে বলা হতো ক্লাবস্টিক। এই ক্লাবস্টিকে লেখা থাকতো কত নম্বর দৃশ্যের কত নম্বর শট, সাউন্ড শুদ্ধ ক্যামেরাবন্দি করা হয়েছে। ফিল্ম সম্পাদনার সময় এটা কাজে লাগতো। সম্পূর্ণ গল্প বা উপন্যাসকে দৃশ্য অনুযায়ী ছোট ছোট শটে ভেঙে ক্যামেরাবন্দি করা হতো, আর সম্পাদক এইগুলোকে ক্লাবস্টিকের ওপর লেখা দৃশ্য নম্বর ও শটের নম্বরের সাহায্যে জোড়া দিয়ে সম্পূর্ণ সিনেমা বানাতেন। সম্পাদকের কাজটা ছিল অনেকটা মাস্টার ট্রেলারের, অর্থাৎ দর্জির। ছায়াছবির লেন্থ বজায় রাখার জন্য কিছু শট কেটে ফেলা হতো। যেসব অভিনেত্রীদের অভিনীত অংশের ওপর এই কেটে ফেলার খাঁড়া পড়তো, তাদের ক্ষেত্রে সেটা হতো ব্যাড লাক। অনেক সময় অনেক ভালো শটও বাদ পড়ে যেত এই কারণে। আগেই বলেছি, বনগাঁয় শুটিংয়ের সব সময় সাউন্ডের গাড়ি থাকতো। সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন সত্যেন চট্টোপাধ্যায়। খুব মজা করতেন। ঠাকুরের সঙ্গে রান্নার জায়গায় খাবারের মেনু বলে দিতেন ঠাকুরদের। ওদের দিকটা উনি প্রোডাকশন ম্যানেজার দুজনে তদারক করতেন। বনগাঁয়ে শুটিং করতে গিয়ে অবাক হলাম যখন দেখলাম কলকাতায় পিসিমার সামনে ডেভিড দা আমাকে গুলি করলো ইন্দ্রপুর স্টুডিওর ফ্লোরেতে, আর আমি গুলি খেয়ে পড়লাম ধান জমির একটা আলের ধারে বনগাঁতে। নীলকর সাহেবের লোকজনের পোঁতা একটা লাঠির পাশে। ওই লাঠিটা আমাদের জমিটা যে নীল চাষের জন্য চিহ্নিত হয়েছে সেটা বোঝাতে পোঁতা হয়েছিল ডেভিডদারই নির্দেশে, অর্থাৎ সাহেবের নির্দেশে। এর আগে ইন্দ্রপুর স্টুডিওতে পিসিমার কোলেতে রক্তমাখা অবস্থায় আমার দেহটা আঁকড়ে কান্নার দৃশ্যের শুটিং করা হয়ে গিয়েছিল। এত সবের মধ্যেও প্রভাদেবীকে বনগাঁয় আদৌ আসতে হয়নি একবারও, কারণ এটা সিনেমা, নাটক নয়। একটা ঘটনার কয়েকটা শট কলকাতায় চিত্রগ্রহণ করা হলেও আরও কয়েকটা শট প্রয়োজনে বিদেশেও ভিন্ন পরিবেশে ক্যামেরাবন্দি করা যেতে পারে চিত্রনাট্যের স্বার্থে। আর একটা কথা, বনগাঁয় আমার গুলি খেয়ে পড়ে যাওয়ার দৃশ্যটা ক্যামেরাবন্দি করার আগের দিন এই ছবির কন্টিনিউটি নিয়ে যিনি দেখাশোনা করতেন তিনিও ছিলেন সেখানে বনগাঁতে। তিনি বললেন, আমাকে তো গুলি করা হয়েছে, অর্থাৎ অলোককে তো গুলি করা হয়েছে অনেক আগে। কলকাতায় তখন অলোকের তো অনেক চুল ছিল না, তাই চুলটা ছাঁটতে হবে। নাপিত এলো, গ্রামেরই নাপিত, একটু ছাঁটাই করে দিল চুলটা। গুলি খেয়ে পড়ার দৃশ্যটা ক্যামেরাবন্দি হয়ে গেল তারপরেই। গুলি করার নয় কিন্তু, সেটা কলকাতায় হয়েছে। সত্য বন্দ্যোপাধ্যায় গণনাট্য সংঘের, তার কথা বলছি। ডেভিড সাহেবের এক্কা গাড়িটা চালানো দেখিয়েছে। শুটিংয়ের সময় ঘোড়ার মালিক আশেপাশেই থাকতো, দেখিয়ে দিত সত্যদাকে কীভাবে চালাতে হবে। কিন্তু সত্যদা তো কোনো দিন ঘোড়ার গাড়ি চালায়নি। সবটা শুটিংয়ে ব্যাক প্রোডাকশনের মাধ্যমেই হয়েছিল। ব্যাক প্রজেকশনটা কি সেটা আমি সাপমোচন ছায়াছবিতে সুচিত্রা দিদির সঙ্গে যখন মোটরে যাচ্ছিলাম গ্রামের পথ বেয়ে দিয়ে, সেই দৃশ্যের চিত্রগ্রহণের অভিজ্ঞতার কথা বলার সময় বলবো, এখন নয়। বাঁশের কেল্লাতে সত্যদার ঘোড়ার গাড়ি চালানোর দৃশ্যের সময় দর্শকদের মনে হচ্ছিল আশেপাশের গ্রামের মাটির রাস্তা দিয়ে ছুটে চলেছে এক্কা গাড়ি। সত্যদাও ঘোড়ার মালিকের কথা মতো ঘোড়ার জিন ধরে নাড়ানাড়ি করছিলেন। পেছন থেকে কয়েকজন টেকনিশিয়ান ঘোড়ার গাড়িটাও দোলাচ্ছিলেন। টেকনিশিয়ানরা কিন্তু ক্যামেরার আওতাতে ছিলেন না, মানে ফ্রেমেতে ছিলেন না। মনে হচ্ছিল ঘোড়ার গাড়িটা বেশ জোরে চলছে। এরপরে একটা ঘটনা নিয়ে বলবো, যেটা হয়তো পশুপ্রেমীদের ভালো লাগবে না। এই যে কালো ঘোড়াটা, সেটাকে নিয়েই বলবো।
একটা নতুন সমস্যার সৃষ্টি হয়ে গিয়েছিল এই ঘোড়াটাকে কেন্দ্র করে, যেটাকে একটা গাড়ির সঙ্গে যুক্ত করা হতো শুটিংয়ের সময়। এই সমস্যার সমাধান করা হয়েছিল এক অদ্ভুত উপায়ে, সেটাও বলবো তৃতীয় পর্বে।